লক্ষ্মী ছেলে, জন্মের সাথে সাথে মাকে খেয়েছিস, তার কিছুদিন পর বাবাকেও খেয়ে নিলি, আর এখন আমাদেরকে খাওয়ার ধান্দা। তোর মতো কুলাঙ্গার ছেলে মরতে পারিস না? রাস্তাঘাটে এত মানুষ মরে, তুই মরতে পারিস না? রাধিকা বেগম কথাগুলো বলছে আর নিলয়কে বেল্ট দিয়ে বেধরম ভাবে পিটাচ্ছে। পিটাতে পিটাতে হাঁপাতে শুরু করে আর নিলয় ফ্লোরে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। শরীরটা ফ্লোরে এড়িয়ে দিয়েছে, মারের দাগগুলোর মাঝে রক্ত জমাট বেঁধে গিয়েছে, ওঠার শক্তি পর্যন্ত নেই। মা বাবা, তোমরা তো চলে গেলে, আমাকে কেন সাথে নিয়ে গেলে না? তোমাদের ছাড়া তোমাদের নিলয় ভালো নেই। চাচিমা প্রতিদিন নানান অজুহাতে আমায় মারে। মা ও বাবা, আমি সহ্য করতে পারি না জানো, খুব কষ্ট হয় আমার। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। রাধিকা বেগম নিলয়কে এভাবে রেখে চলে যায়। নিলয় আর আব্বু আম্মুর ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনারা হয়তো ভাববেন, একটা ছেলে কেন মেয়ের মতো মার খেলো, প্রতিবাদ কেন করেনি? তাহলে শুনুন, দুনিয়াতে যদি দুটো ছায়ার একা রেখে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়াটা কতটুকু নিকৃষ্ট। নিলয়ের আব্বু আম্মু মারা যাওয়ার পর সে তার চাচা চাচির কাছে বড় হয়। চাচার সামনে রাধিকা বেগম নিলয়কে অনেক আদর স্নেহ করার অ্যাক্টিং করে, আর চাচা অফিসে চলে গেলেই নিলয়ের ওপর অত্যাচার শুরু হয়। নিলয় মুখ বুজে সহ্য করে নেয়, কারণ ছোট থাকতেই ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা হয়েছে। ঘরের রান্না থেকে শুরু করে কাপড় কাচা সহ যাবতীয় কাজ নিলয়কে দিয়ে করায়। রাধিকা বেগম এক মেয়ের নাম রুহানিকা। মেয়ে খুব অহংকারী, তবে সে নিলয়কে পছন্দ করে। নিলয় রুহানিকাকে আমার পাত্তা দেয় না। টিউশনি করিয়ে নিজেই নিজের খরচ বহন করে। এইবার ভার্সিটিতে উঠেছে নিলয়। তার খুব ইচ্ছে পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সবার কি আর সব ইচ্ছে পূরণ হয়? রাত 9:30 ছুঁই ছুঁই নিলয় রুমে মরার মতো পড়ে আছে। নিলয়কে এভাবে বেরহমভাবে পিটিয়ে চলে যাওয়ার পর আর এসে দেখেনি ছেলেটা মরে গেছে নাকি জীবিত আছে। নিলয় জ্বরে কাতরাচ্ছে। বাহির থেকে আকরাম সাহেবের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হয় আকরাম সাহেব মানে তার চাচা অফিস থেকে এসেছে। চাচা তাকে অনেক আদর স্নেহ করে। রাধিকা, নিলয় বাবা কোথায়? আজ তাকে দেখছি না। প্রতিদিন তো নিলয় দরজা খুলে দেয়, তাহলে আজ তুমি কেন? নিলয় কোথায়? আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম চুপসে যায়। আমতা আমতা করে বলে, নিলয় আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তার নাকি ঘুম পাচ্ছে, তাই আমি আর না করিনি। আচ্ছা ঠিক আছে। মা বাবা মরা ছেলেটাকে কোনো রকম কষ্ট দিও না, দেখে রাখিও। আমার ভাইয়ের রেখে যাওয়া শেষ স্মৃতি নিলয়। আর রুহানিকা কোথায়? ও বলেই তো গিয়েছি। আমার নবাবজাদি কর্ণা তো সন্ধ্যার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। দাও খাবার দাও, খাবার খেয়ে আমি উঠি, শরীরটা অনেক ক্লান্ত। আকরাম সাহেবের কথায় রাধিকা বেগম খাবার বেড়ে দেয়। উনি খাবার খেয়ে রুমে চলে যায়। রাধিকা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। নিলয়কে আকরাম সাহেব খুবই আদর স্নেহ করেন। যদি কখনো মনে শুনে রাধিকা বেগম নিলয়ের উপর এমন টর্চার করে, তাহলে ওনাকে আস্ত রাখবেন আকরাম সাহেব। রাধিকা বেগমও রুমে চলে যায়। আকরাম সাহেব সকাল 7টায় অফিসের উদ্দেশ্যে বের হয়। ফজরের আজান শুনে নিলয় আস্তে আস্তে চোখ খুলে বসে। এখন শরীরটা একটু ভালো লাগতেছে। রাতে তো শরীর নাড়ানোই মুশকিল ছিল। নিলয় আস্তে আস্তে উঠে অজু করে, ঘরেই নামাজ পড়ে নেয়। আজ আর এই অবস্থায় মসজিদে যেতে পারবে না। নামাজ পড়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। কিরে এই অলক্ষীর বাচ্চা, বাজে কয়টা? ওঠ, এত বেলা করে ঘুমালে বাজার করতে কে যাবে? বুয়া রান্নার কাজে কে হেল্প করবে? ওঠ, রুহানিকার কলেজ আছে। রাধিকা বেগম কথাগুলো বলছে আর নিলয়কে পা দিয়ে নাড়া দিচ্ছে। যখন দেখতেছে নিলয়ের কোনো রেসপন্স নেই, তখন নিলয়ের গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারে। নিলয় লাফ দিয়ে উঠে বসে। চাচিমার দিকে একবার তাকিয়ে বলে, চাচিমা, আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড ব্যথা আর জ্বর, অনেক গা পুড়ে যাচ্ছে। প্লিজ আজকে অন্য কাউকে দিয়ে কাজগুলো করান। নিলয়ের কথা শুনে রাধিকা বেগম রেগে আগুন হয়ে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, অলক্ষীর বাচ্চা, কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। যা কাজ কর গিয়ে। এগুলো অজুহাত দেখালে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। নিলয় দেখলো ওনার সাথে শুধু তর্ক জড়ালে লাভ নেই, কাজ করতেই হবে। তাই কথা না বলে কাজে লেগে পড়ে। নিলয়, এই নিলয়, কোথায় তুই? আমার ঘরে চা নিয়ে আয় তো। সকাল কখন হয়েছে, এখনো আমি চা পাইনি। আম্মু কি তোকে এমনি এমনি মারে? চা নিয়ে আয়।
রুহানিকার কথায় নিলয় তাড়াতাড়ি করে চা বানিয়ে রুহানিকার ঘরে যায়। রুহানিকা চোখ কষলে নিলয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, তোকে বলেছি আমাকে ভালোবাসতে, কিন্তু তুই কি করলি? আমাকে মুখের ওপর না করে দিলি। তোর দ্বিগুণ কষ্ট করতে হবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকতি তাহলে আম্মুর মার থেকে তোকে আমি বাঁচাতে পারতাম। তুই আমার ছোট বোন হোস, ভুলে যাস না। তোকে আমি ছোট বোনের মতোই দেখি, তাই এগুলো কথা আর কখনো মুখে আনবি না। ছোট হয়ে একে তো আমাকে তুই করে বলিস, আবার এগুলো কথা বলতে লজ্জাও করে না। নিলয়ের মুখ দেখে এগুলো শুনে রুহানিকা রেগে মেগে আগুন হয়ে যায়। চিল্লিয়ে বলে, তোর কত বড় সাহস আমাকে কথা শোনাস? আজকে আম্মুর হাতে তোকে মার খাওয়াতেই হবে। কথাগুলো বলে রুহানিকা এমন একটা কাজ করে যা নিলয় কল্পনাও করেনি। তাকে মার খাওয়ানোর জন্য এমনটা করবে আশাও করেনি। রুহানি নিলয়ের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে চায়ের কাপটা টুকরো টুকরো হয়ে যায়। ফেলার সাথে সাথে রাধিকা বেগমকে ডাকতে থাকে। কাপ ভাঙার আওয়াজের সাথে রুহানির চিল্লানোর আওয়াজ শুনে তড়ি ঘুরে করে রুহানির রুমে এসে দেখে ফ্লোরে কাপ ছিটিয়ে পড়ে আছে। আম্মু, এই ছোট লোকের বাচ্চা চায়ের কাপটা ফেলে ভেঙে ফেলেছে। একটুখানির জন্য আমার শরীরে পড়েনি। আরও বলেছে আর নাকি তোমার দেওয়া কাজ করতে পারবে না। কি বললি অলক্ষীর বাচ্চা? তোকে বসে বসে খাওয়াচ্ছি, এটাই তো অনেক। একটু ঘরের কাজ করিস, এতেই তো হাঁপিয়ে যাস। বুঝতে পারছি, কি আর করবি, মা বাপের মতো এখন চাচাটাকেও খেয়ে ফেলার ধান্দা। তুই তো ছেলে মানুষ, কাজকর্ম করে খেতে পারিস, তবুও কেন চাচার অন্ন ধ্বংস করছিস? আজকে তোর খবর আছে। আমার এত শখের কাপটাকে ভেঙে দিলি। কথাগুলো বলে রাধিকা বেগম রুম থেকে বের হয়ে যায়। আর রুহানির মুখে বিশ্বজয়ের হাসি। সে তাকে অপমান করার শাস্তি দিতে পেরেছে। আমার কথা মেনে যদি আমাকে ভালোবাসতি তাহলে আজ রাজার হালে থাকতি। দেখি এখন আম্মুর হাত থেকে তোকে কে বাঁচায়। নিলয় ভাবতেই পারছে না সামান্য জেদের জন্য তাকে কিভাবে ফাঁসালো। মনে মনে তার খুব রাগ লাগে। এই মানুষগুলোকে সে নিজের খুব কাছের মানুষ মনে করে, কারণ তারা ছাড়া নিলয়ের আপন বলতে আর কেউ নেই। নিলয় মাথাটা নিচু করে রুম থেকে বের হতেই দেখে রাধিকা বেগম বেল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সে জানে এখন যত কিছুই করবে না কেন রাধিকা বেগম তাকে মারবেই, তাই মাথা নিচু করে দাঁড়ায়। আজকেও রাধিকা বেগম নিলয়কে মেরে মেরে আধমরা করে ফেলে রাখে। কালকের মারের জায়গাগুলো শুকায়নি, আর আজকেও সেম ভাবে পেটালো। কালকে রাতে কিচ্ছু খায়নি, আর সকালে আবার মার খেয়ে নিল। নিলয় আস্তে আস্তে উঠে নিজের রুমের ভেতর গিয়েই ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফিরে প্রায় দুপুরের দিকে। কাল রাত থেকে কিছুই পেটে পড়েনি, শরীরটা একেবারে দুর্বল। আস্তে আস্তে উঠে রান্নাঘরে খাবারে কিছু আছে নাকি দেখতে যায়। অনেক খোঁজাখুঁজির পর একটু ভাত তরকারি পায়। কিছু করার নেই, এগুলোই খেতে হবে। খাবার খেয়ে রুমে গিয়ে একটু পড়াটা দেখে। আজকে তাকে ভার্সিটি ভর্তি করিয়ে দেবার কথা ছিল। বিকেলে 2টা টিউশনি করে একটা গার্ডিয়ানের বাবা খুবই ভালো। নিলয়ের আর্থিক অবস্থার কথা জেনে নিলয়কে তিনি ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবেন বলেছেন। ভার্সিটির প্রিন্সিপাল নাকি লোকটার বন্ধু হয়। আজকে আর রাধিকা বেগমের জন্য পারল না। রাত 9টা ছুঁই কলিং বেল বেজে ওঠে। নিলয় বুঝতে পারে তার চাচু এসেছে। দরজা খুলে দিতেই আকরাম সাহেব নিলয়কে দেখে একটা হাসি দেয় আর বলে, কেমন আছিস বাবা? কালকে রাত থেকে দেখি না, তোর শরীর নাকি অসুস্থ, মেডিসিন নিয়েছিস? নিলয় তার চাচুর দিকে এক অপলকভাবে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু চাচিমা তাকে দেখতেই পারে না। কেন দেখতে পারে না? নিলয়ের অজানা। চাচুর কথা নিলয় সরু হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ চাচ্চু, শরীর ভালো আছে। আর বাহিরে দাঁড়িয়ে কি আমার সাথে কথা বলবে নাকি ঘরে আসবে? নিলয়ের কথা আকরাম সাহেব শব্দ করে হেসে দিয়ে বাসায় প্রবেশ করে। আকরাম সাহেবের সাথে নিলয়ের এত ভাব দেখে রাধিকা বেগম মাথা গরম হয়ে যায়। এই ছোট লোকের ছেলেটাকে এত কেন আদর স্নেহ করে তার অজানা। নিজের মেয়ে রুহানিকেও এত আদর স্নেহ করে না, এতটুকু নিলয় করে। তাই রাধিকা বেগম নিলয়কে দেখতে পারে না। উনি তাই চায় নিলয়কে যদি বাড়ির সব কাজকর্ম আর টর্চার করা হয়, যদি নিলয় চলে যায় তাহলে তারা বাঁচে। নিলয়ের বদলে রুহানিকে তিনি আদর স্নেহ করবেন, কিন্তু না, নিলয়কে কোনোভাবেই শোনানো যাচ্ছে না। এত মারার পরও টু শব্দ পর্যন্ত করে না।
রাতে তারা সবাই খেতে বসেছে, কিন্তু আকরাম সাহেব নিলয়কে ডেকেই যাচ্ছে। নিলয় রুমে বসেছিল, কারণ রাধিকা বেগম না করে দিয়েছে, তাদের সাথে বসে খেতে পারবে না। নিলয় আসে না দেখে আকরাম সাহেব নিজেই নিলয়ের কাছে যেতে চাইলে রুহানি বলে ওঠে, আব্বু, এত আহ্লাদ দেখানোর কি আছে? নিলয় খাবে না এখন বলছে, তারপরেও কেন জোর করছো? কই, আমাকে তো কোনোদিন এভাবে বলো নেই। পরের ছেলে তোমার কাছে আপন আর আমি পর। রুহানির কথায় আকরাম সাহেব দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলে, এসব কি ধরনের কথা? পরের ছেলে মানে? নিলয় আমার আপন বড় ভাইয়ের ছেলে। নেক্সট টাইম যেন সম্মান দিয়ে কথা বলিস। নিলয় তোর বড় ভাই হয়, আর নিলয়কে না নিয়ে গেলে আমার খারাপ লাগে। সারাদিনে একটাবার তোদের সাথে বসে খেতে পারি, তাই সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। আর নিলয়কে ভাইয়া বলে ডাকবে, মনে থাকে যেন। আকরাম সাহেবের কথায় রুহানি খুবই অপমান বোধ করে। এই ছোট লোকটার জন্য তার আব্বু আজ তাকে কঠোর গলায় বলল। মনে মনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই ছোট লোকটাকে বাড়ি ছাড়া করবেই। আকরাম সাহেব গিয়ে দেখে নিলয় শুয়ে আছে। উনি নিলয়কে শোয়া থেকে তুলে রাতে খাবার একসাথে খাওয়ার জন্য নিয়ে আসে। পরদিন সকালে নিলয় ঘুম থেকে লেট করে ওঠে, কারণ সবার অগোচরে নিলয় পড়তে বসে। রাত 3টা পর্যন্ত পড়ে বিছানায় গা এড়িয়ে দিতেই রাজ্যের ঘুম যেন নিলয়কে ঘিরে ধরেছে। ঘুম ভেঙে যায় 7টার দিকে। বিছানা থেকে উঠে যেই উঠতে যাবে তখনই দরজার সামনে চোখ যায়। আসলে নিলয় কখনো দরজা লাগিয়ে ঘুমায় না, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে রুহানি। এত সকালে তার রুমে রুহানিকে দেখে বেশ অবাক হয়। তার থেকে বেশি অবাক হয় রুহানির হাতে থাকা জিনিসটা দেখে। রুহানির হাতে ছিল চায়ের কাপ। নিলয়ের জন্য সকাল সকাল চা বানিয়ে নিয়ে এসেছে। নিলয় কখনো বাড়িতে চা খায়নি। হ্যাঁ, বন্ধুদের সাথে বাইরে খেয়েছে, তবে আজ রুহানির এমন পরিবর্তন নিলয়কে হজম হচ্ছে না। নিলয় বেশ তীক্ষ্ণভাবে রুহানির দিকে তাকিয়ে থাকে। ভাইয়া, রুমে আসতে পারি? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি আসবো? নিলয় রুহানির মুখ থেকে ভাইয়া ডাক শুনে এক প্রকার ধাক্কা খায়। রুহানি তাকে ভাইয়া ডাকছে, এটা কি আদৌ সম্ভব? নিলয় রুহানিকে রুমে আসতে বলে। রুহানি নিলয়ের খাটের উপর বসে চায়ের কাপটা নিলয়ের হাতে দিয়ে বলে, আমি চিন্তা করে দেখেছি, আজ পর্যন্ত আমি যা কিছু তোমার সাথে করেছি সব অন্যায় করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। নিলয় রুহানির এমন পরিবর্তন দেখে অনেক খুশি প্লাস অবাক হয়। তবে আপাতত এত কিছু ভেবে কাজ নেই। বোনটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। নিলয় রুহানির মাথায় হাত বুলিয়ে বলে, ধুর পাগলি, ভাইয়ের কাছে বোনের জন্য কোনোদিন রাগ থাকে না। আর তুই তো আমার ছোট বোন, আমি তোকে আগেই মাফ করে দিয়েছি। নিলয়ের কথায় রুহানি অনেক খুশি হয়। নিলয়কে ফ্রেশ হয়ে আসতে বলে। আজ থেকে বুয়া এসে সব কাজ করবে। সে তার মায়ের সাথে এগুলো নিয়ে অনেক তর্ক করেছে, আর ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করার কথা বলে গেল। নিলয় খুশিতে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রুহানি তার জন্য অপেক্ষা করছে, আর রাধিকা বেগম নিজের মতো করে বসে আছে। নিলয় আস্তে আস্তে গিয়ে টেবিলে বসে। রাধিকা বেগম একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। নিলয়, আজ থেকে বাড়ির কোনো কাজ করতে হবে না তোকে। আমার মেয়ের জন্য তোকে আমি ছাড় দিচ্ছি, নিজের মতো চলতে পারবি। রাধিকা বেগমের কথায় নিলয় অনেক খুশি হয়। আজ সব সম্ভব হয়েছে বোনটার জন্য। মনে মনে রুহানিকে অনেক ধন্যবাদ দেয়। রুহানি খেয়ে কলেজে চলে যায়, আর নিলয়ও বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হয়ে ভার্সিটিতে চলে যায়। কালকে যেতে পারেনি, তাই আজকে আর লেট করতে চায় না। খুশি হবার হয়ে নে, অতি তাড়াতাড়ি তোর কপালে অমাবস্যা নেমে আসবে, তখন কেঁদে কুল পাবি না। এভাবে বেশ কিছুদিন যায়। রাধিকা বেগম নিলয়কে কিছু বলে না। রুহানিও আগের থেকে নিলয়ের সাথে অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এখন আর নিলয়ের রুমে যেতে হলো পারমিশন নিতে হয় না। বিকেলের দিকে নিলয় নিজের রুমে শুয়ে আছে। তখনই রুহানি নিলয়কে ডাকে। নিলয় উঠে রুহানির রুমে চলে যায়। গিয়ে দেখে রুহানি বসে আছে। নিলয়কে দেখে উঠে এসে দরজা বন্ধ করে বলে, ভাইয়া, তোকে আজ কিছু বলবো, শুন। আচ্ছা বল, তবে দরজা বন্ধ করার কি আছে? এমনি বললেই পারিস। দরজা বন্ধ করে বলতে হবে, সিক্রেট। আচ্ছা বল। তোর কি মনে হয় তোর সাথে এতদিন ভালো ব্যবহার মন থেকে করেছি? কখনো না। রুহানি কথাগুলো বলে তার জামার হাতের দিকে কিছু অংশ টেনে ছিঁড়ে ফেলে, বুকের দিকে কিছু ছিঁড়ে ফেলে। রাধিকা বেগম আর আকরাম সাহেবকে চিল্লিয়ে ডাকতে থাকে বাঁচানোর জন্য। রুহানির এমন কাজকর্ম দেখে নিলয় থ হয়ে দাঁড়িয়ে থাকে। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে।
নিলয়ের টি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তখনই দরজার পাশ থেকে আকরাম সাহেব সহ রাধিকা বেগম চিল্লাতে থাকে। রুহানি তড়িঘড়ি করে দরজা খুলে রাধিকা বেগমকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আম্মু, ভাইয়া আমার সব শেষ করে দিতে চেয়েছিল। আমি কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হয়ে এসেছি। মেয়ের এমন কান্না দেখে আকরাম সাহেব নিলয়কে কষিয়ে থাপ্পড় লাগিয়ে দেয়। বুকের মাঝে এক লাথি দিয়ে 2 হাত পেছনে ফেলে দেয়। তোকে আমি আমার সন্তানের থেকে বেশি ভালোবাসতাম, আর তুই আমার মেয়েরই সর্বনাশ করতে চেয়েছিলি। ছি 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 ছি, নিজের ওপর ঘৃণা হচ্ছে। কেন তোকে নিজের সন্তান থেকে আদর্শ নিয়ে বেশি দিয়েছি। আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা। চাচ্চু, বিশ্বাস করো, আমি কিছু করিনি। রুহানিকে আমি আমার ছোট বোনের মতো দেখি। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস? আর তোকে? তুই আমার সব বিশ্বাস নষ্ট করে গড়িয়ে দিয়েছিস। তোকে আমি দেখলেও নিজের ওপর ঘৃণা আসবে। এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। নিলয় বুঝতে পারে এখন তার চাচ্চুকে হাজার বললেও বিশ্বাস করবে না, কারণ কোনো মেয়েই নিজের ইজ্জত নিয়ে মিথ্যা বলবে না। অজ্ঞতা নিলয় রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে বের হয়ে আসে। আসার সময় শুধু বলে, চাচ্চু, একটা কথা কি জানো? তোমার আদর্শে আমি বড় হয়েছি। তুমি যেটা শিখিয়েছো ওটাই করে আসছি। আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য তোমার মাথা নিচু হবে। আমি কিছু করিনি, তবে এখন হাজার বললেও বিশ্বাস করবে না। আসি। কথাগুলো বলে নিলয় চলে আসে। আকরাম সাহেব অন্যদিকে তাকিয়েছিল, কারণ ছেলেটাকে তিনি অসম্ভব ভালোবাসে। কিন্তু ছেলেটা তার মেয়ের সাথে এমন করতে পারবে জানা ছিল না। কোথায় যাবে বুঝতে পারছে না নিলয়। তাকে ঢাকা যেতে হবে, ওখানে কোনো কাজকর্ম করে পড়াশোনাটা করতে হবে। তাই সে ময়মনসিংহ রেল স্টেশনে চলে আসে। প্রায় সন্ধ্যার পর একটা রেল আসে ঢাকার উদ্দেশ্যে। নিলয় ওটাতেই উঠে যায়। প্রায় ফজরের আজান দিবে সময়ে ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামে। কমলাপুরের মতো যানজট স্টেশনটাও আজ ফাঁকা নির্জয় লাগতেছে। নিলয় জানে না সে কোথায় যাবে, তবে সিদ্ধান্ত নেয় এই ব্যস্ত শহরটায় যেহেতু এসেছে, সংগ্রাম করে হলেও তাকে বাঁচতে হবে। হেঁটে হেঁটে একটু দূর যেতেই দেখতে পায় কয়েকজন লোক একজন করে ধরে জবরদস্তি তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছে। লোকটা বিনীত করতেছে না দেওয়ার জন্যে। নিলয় তার সামনে গিয়ে বলে, কি ভাই, লোকটার সাথে এমন করতেছেন কেন? ওনাকে ছেড়ে দেন। তাদের মাঝ থেকে একজন বলে ওঠে, তোর এখানে কাজ কি? ভাগ এখান থেকে, না হলে তোর কপালে শনি আছে। কার কপালে শনি আছে এখনই বুঝতে পারবি। কথাগুলো বলে নিলয় একজনকে কিক মারে। ছেলেটা ছিটকে গিয়ে দূরে পড়ে। এভাবে একে একে 3 জনকে ইচ্ছে মতো কেলানি দেয়। ছেলেগুলো পালিয়ে যায়। কে তুমি বাবা? আজ আমার অনেক বড় উপকার করলে। তা তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে স্টেশন থেকে আসছো। জি চাচা, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আপাতত থাকার মতোই কোনো কিছুই নেই, যেখানে পাবো শুয়ে পড়ব। কেন, তোমার ফ্যামিলির মানুষ কোথায় বাবা? আমি এতিম চাচা, আব্বু আম্মু মারা গেছেন, আমার কেউ নেই। এভাবে বলে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা চলো আমার সাথে, আমার বাড়িতে যাবে। আগে আমার মেয়েকে আনি, সেও এই ট্রেনে আসার কথা, তাকে নেওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু রাস্তায় এই বকাটে ছিনতাইকারীরা ধরলো। নিলয় আর দ্বিমত করে না, কারণ থাকার মতো তার কোনো কিছু নেই। আপাতত ওনার সাথে গেলেই হয়। নিলয় লোকটার সাথে আবার স্টেশনের দিকে যায়। সেখানে যাওয়ার পর একজনকে দেখে নিলয় লোকটার পেছনে পালায় ভয়ে, কারণ সেখানে দাঁড়িয়েছিল একজন মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটির চোখগুলো টানা টানা, দেখতে অসম্ভব সুন্দর। নিলয় মেয়েটিকে দেখে লোকটার পেছনে লুকিয়ে যাওয়ার কারণ হলো, যখন নিলয় ট্রেনে ওঠে তখন মেয়েটিকে দেখেই থমকে যায়, কারণ মেয়েটি ট্রেনের টিটির সাথে ঝামেলা করছিল। যখন মেয়েটি ঝগড়া করছিল তখন বারবার মেয়েটির অবাধ্য চুলগুলো মুখের সামনে আছড়ে পড়ছিল। ঝগড়া করার ফাঁকে ফাঁকে মেয়েটি চুলগুলো পেছনে গুজে দিচ্ছিল। নিলয় ভালো করে মেয়েটিকে দেখে। ঝগড়া করার কারণে নাকটা অসম্ভব লাল হয়ে আছে। বলতে পারা যায় নিলয় প্রথম দেখাতেই ফিদা হয়ে যায়। দুধে আলতা গায়ের রং। একটু পর মেয়েটি ফুলতে ফুলতে নিজের সিটে গিয়ে বসে। নিলয় মেয়েটিকে দেখার জন্য তার সামনের সিটে গিয়ে খালি জায়গাটায় গিয়ে বসে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে।
ওয়াশরুমে চলে যায়। নিলয় খেয়াল করলো মেয়েটির সাইড ব্যাগ থেকে 100 টাকার 3টা নোট পড়ে যায়। নিলয় তড়িঘড়ি করে টাকাগুলো হাতে নেয়। মেয়েটিকে দিয়ে যদি একটু কথা বলা যায়। নিলয়ের ভাবনার মাঝে মেয়েটি ওয়াশরুম থেকে বের হয়ে নিজের সিটে বসে। তখনই হ্যালো মিস, আপনার ব্যাগ থেকে এই টাকাগুলো পড়েছে। নিলয়ের দিকে একবার আরেকবার টাকাগুলোর দিকে তাকিয়ে মেয়েটি তার ব্যাক সাইড চেক করে দেখে টাকা নেই। সাথে সাথে মেয়েটি নিলয়ের হাত থেকে টাকাগুলো গুনে নিলয়কে প্রশ্ন করে, এই 100 টাকা কম কেন? বের করেন আমার 100 টাকা, না হলে আজকে আপনার অবস্থা 12টা বাজাবো। এইভাবে মিল দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা বের করেন। দিন আমার বাকি 100 টাকা। নিলয় মেয়েটির এমন কথায় থ হয়ে যায়, কারণ একে তো উপকার করলো তার উপর তাকেই ফাঁসিয়ে দিচ্ছে। কি যাতা বলছেন মিস? আমি তো আপনার টাকাগুলো দিয়ে আপনাকে সাহায্য করেছি, এখন আবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। কোথায় ধন্যবাদ দিবেন তা না? ধন্যবাদ দিতে বইয়েই গিয়েছে আমার। দেখুন, আপনাদের মতো চোরদের আমার ভালো করেই চেনা আছে। টাকা দেবেন নাকি আমি মানুষ ডাকবো বলুন? নিলয় বুঝতে পারে এখন যত কথা না বলবে ততই নিজের ভালো। পকেটে হাত দিয়ে দেখে তার কাছে আরো 100 টাকার নোট আছে, সেটা মেয়েটাকে দিয়ে দেয়। মেয়েটা টাকা নিয়ে ভালো করে দেখে বলে, আমাকে কি আপনার আবুলের বউ মনে হয়? আমার নতুন টাকার নোটটাই আমার লাগবে। এটা আমার টাকা না, আমার টাকা আমাকে দিন। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম। দেখুন মিস, আমি আপনার টাকা নেইনি, তারপরও আপনি যখন বলতেছেন টাকা আমি নিয়েছি, তাই আমার কাছ থেকেই টাকা দিয়েছি, যাতে আপনার অপবাদ থেকে মুক্তি পাই। তা বললে তো হবে না, আমার টাকা আমাকে দিতেই হবে। এগুলো কথা বললে লাভ হবে না, দিন। নিলয় এখন যেন কান্না করে দিবে। কেন যে সে পরোপকার করতে গেল, এখন নিজের টাকাও গেল, সাথে চুরির অপবাদ। উপায় না পেয়ে নিলয় ট্রেনের মধ্যে দৌড় দিয়ে অন্য বগিতে চলে যায়। কি বাবা, কোথায় হারিয়ে গেলে? নিলয় লোকটার কথায় বাস্তবে ফিরে আসে। তাকিয়ে দেখে মেয়েটি কোমরে হাত দিয়ে রাগে লুকে তার দিকে তাকিয়ে আছে। শুকনো একটা হাসি দিয়ে ডোক গিলে, মা মায়া, আজকে এই ছেলেটার জন্যই আমি বেঁচে গেলাম। কেন বাবা, কি হয়েছিল তোমার? এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।